আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করছি সবাই ভালো আছো। চলে এলাম আমাদের ঈদ পরবর্তী অধিবেশনে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম ঈদের আগে, সেটা ছিল অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টা আমাদের শেষ করতে পারিনি সময় স্বল্পতার জন্য। আজও আমরা যেটা নিয়ে আলোচনা করব ফার্স্টে, সেটা হচ্ছে শুষ্ক কোষ। তোমরা দ্রুত আমার সাথে জয়েন করো এবং তোমাদের বইটি খুলে ফেলো। আজ আমরা আলোচনা করব পাঠ 12 থেকে 14। পাঠ 12 থেকে 14তে উল্লেখ করা আছে হচ্ছে শুষ্ক কোষ। শুষ্ক কোষকে ইংরেজিতে বলে হচ্ছে ড্রাই সেল। আমরা আমরা জানি কোষ কি। কোষ বলতে আমরা জানি বায়োলজিক্যাল ভাবে সেটা হচ্ছে যে জীবের গঠন এবং কাজের এককে কোষ বলে। বাট এখানে কোষ বলতে আসলে সেই কোষকে বোঝানো হচ্ছে না যেটা দিয়ে মানুষের বা প্রাণীর শরীর গঠন হয়। এখানে কোন কোষকে বোঝানো হচ্ছে এসো আমরা দেখি। আমরা টর্চ লাইট, বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলোকে বলে ড্রাই সেল বা শুষ্ক কোষ। তাহলে আজকে আমরা যে শুষ্ক কোষটা নিয়ে আলোচনা করছি সেটা অ্যাকচুয়ালি ইংরেজিতে আমরা যেটাকে বলি ড্রাই সেল এবং বাংলায় এটাকে বলে আসলে শুষ্ক কোষ, কারণ এটার একটা শরীর আছে, শারীরিক গঠন আছে। এবং আজকে আমরা এটাই জানবো যে একটা ব্যাটারি আসলে কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে এসো আমরা চলে আসি। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের মধ্যে ছবি উল্লেখ করা আছে 8.2 এর শুষ্ক কোষের একটা সুন্দর করে ছবি দেওয়া আছে। ছবিটাতে দেখো তো কি কি আছে। একটা ধাতব টুপি আছে, মাঝখানে একটু কালো চিহ্নিত অংশ আছে, সেখানে কি আছে ভিতরে সেগুলো আমরা পরে পড়ছি। আর চারপাশে একটা দস্তার পাত্র আছে। তোমাদের বাসার সবাই খেলনা গাড়ি আছে, খেলেছো গাড়ি দিয়ে বা বিভিন্ন ধরনের খেলার মধ্যে ব্যাটারি ব্যবহার করো। সবচেয়ে বড় কথা টিভিতে যে রিমোট, সেটা তো এখন আমরা ব্যাটারি ছাড়া ইউজই করতে পারি না, তাই না? তো একটা ব্যাটারি খুলে দেখলেই হয়। তো সেক্ষেত্রে যদি তুমি প্র্যাকটিক্যালি দেখতে চাও সেজন্য তোমাদেরকে বলে দিলাম। এখন আমরা জানবো আসল শুষ্ক কোষ কিভাবে তৈরি হয়। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত দেখো কি লেখা আছে, NH4Cl। কয়লার গুঁড়া এবং ক্লোরিনকে অনেক সময় তোমরা Cl কে Ci পড়ো বা C1 পড়ো। এই ভুলটা তোমরা করবা না, কারণ এটা আসলে L, এটা কিন্তু আয়ও না, এটা ওয়ানও না। এটা এই জন্য আমি তোমাদেরকে কারেকশন করে দিলাম পড়ার মাঝখানে। তো প্রথমে আমরা কি নিব, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটা সংকেত দেওয়া আছে কত, MnO2। ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণে কি যোগ করব, পানি যোগ করব। পানি দিয়ে লে করব। তোমার মাকে নিশ্চয়ই দেখেছো বাসায় কিভাবে রুটি বানায়, রুটি বানানোর জন্য আটার ডো তৈরি করে, ঠিক সেভাবে একটা লে তৈরি করা হবে। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে তার মধ্যে একটা কার্বন দণ্ড এমনভাবে বসানো হয়, খেয়াল করো, একটা কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। তোমাদের ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দস্তার সাথে দণ্ডটির একটা ডিস্টেন্স আছে, একটা ফাঁকা জায়গা আছে। এই দেখো একটা ফাঁকা জায়গা আছে, ডিস্টেন্স আছে। সো যেন স্পর্শ না করে সেটা খেয়াল করতে হবে। এবং কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরানো থাকে। ধাতব টুপিটাও তোমরা দেখো, এই যে ছবিতে দেওয়া আছে, এই যে ধাতব টুপি দেওয়া আছে। যেহেতু বই খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে তাই আমি বোর্ডে লিখছি না, যেটা প্রয়োজন হবে সেটাই আমি বোর্ডে লিখবো, ঠিক আছে? ধাতব টুপি পরানো আছে। শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডটির চারপাশ পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। মানে ফার্স্টে প্রলেপ বলে ঢুকাই দেওয়া হয়, দেন এটা চারপাশটা হচ্ছে পিচের একটা আস্তরণ দিয়ে প্রলেপ দেওয়া হয়। ওই যে মাটির ঘরগুলোকে বা যখন আমাদের সিমেন্টের তৈরি ঘর বানা হয় তখন যেমন সিমেন্ট দিয়ে প্রলেপ দেয়, খানিকটা ওরকম। দেন দস্তার চোঙটিকে একটা শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। এখন তুমি যে কোম্পানির ব্যাটারি সেই কোম্পানির ব্যানার চারপাশে লাগাই দেয় না, প্লাস্টিকের মতো, যেটা আমরা প্রায় খেলতে গিয়ে খুলে ছিঁড়ে ফেলেছিলাম ছোটবেলায়, সেরকম শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। এখানে দস্তার চোঙ হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে। আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ যেটা ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। আচ্ছা, অ্যানোড আর ক্যাথোডটা আমি বলছি। সো এইভাবে শুষ্ক কোষ কাজ করে। অ্যানোড আর ক্যাথোড হচ্ছে একটা ব্যাটারির একটা সাইড থাকে হচ্ছে পজিটিভ এবং আরেকটা সাইড হচ্ছে নেগেটিভ। আমরা জানি ক্যাথোড, ক্যাটায়ন বা অ্যানোড বলতে কি বোঝায় বলো তো? যে মৌলটা হচ্ছে ইলেকট্রন দেয়, যে দিতে পারে, সে হচ্ছে কি ধনী। তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো তার ক্যাটায়ন হচ্ছে, সে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আর অ্যানায়ন হচ্ছে যে ইলেকট্রনটা ঋণী, যে সবসময় ইলেকট্রন ধার নেয়, হ্যাঁ, আরেকজনের কাছ থেকে, আরেকটা মৌলের কাছ থেকে, সে কি হয় ঋণী, তার অ্যানায়ন হচ্ছে। এভাবে মনে রাখতে পারো, ক্যাটায়ন মানে কাটা, কেটে ফেলে দেওয়া, দ্যাট মিনস দিয়ে দেওয়া। আর অ্যানায়ন মানে হচ্ছে আনা, মানে সবসময় নেয়া, দ্যাট মিনস হচ্ছে সে ঋণী হওয়া।
তো এইভাবে তুমি ক্যাটানানটা মনে রাখো। আমি ছোটবেলা থেকে এভাবেই মনে রাখছি। তোমরা তোমাদের ট্রিক্স খাটাবা, সবকিছু সবসময় মুখস্থ করে মনে থাকে না, হ্যাঁ, অনেক সময় কৌশল অবলম্বন করতে হয়। সো এই হলো আমাদের একটা কি শুষ্ক কোষের গঠন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুষ্ক কোষ কিভাবে কাজ করে। দেখো এখানে একটা 85 পৃষ্ঠা একটা কাজ আছে যে শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তির রেখা রূপান্তর দেখা। দেখো এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ। এখন দেখো এখানে কি হচ্ছে, একটা তামার তারের এক প্রান্ত শুষ্ক কোষের অ্যানোড এবং তামার তারটি অপর তামার তারটি ক্যাথোডের সাথে যুক্ত করো। দ্যাট মিনস একটা যুক্ত করছে দেখো পজিটিভের সাথে, আর একটা যুক্ত করছে দেখো নেগেটিভের সাথে। সো এটা করার পরে কি করবে, চিত্রের মতো বৈদ্যুতিক বাল্বের সাথে দুটো সংযোগ দাও। এই দেখো একটা বৈদ্যুতিক বাল্ব দেওয়া হয়েছে, সংযোগ হ্যাঁ দিয়েছি। তারপরে কি হয় দেখো, বাল্বটি জ্বলে উঠবে। আমরা প্রায় দেখবি দেখা যায় যে রাস্তাঘাটে এরকম করে তার দিয়ে লাইট জ্বালানো হয়, বা ছোট ছোট কিছু ঘরের মধ্যে ডেকোরেট করার জন্য কিছু টাইপের লাইট আছে, সেগুলো এভাবে কানেক্ট করা হয়, বিকজ ওগুলো ব্যাটারি দিয়ে করা হয়, সাথে সাথে জ্বলে ওঠে এবং আমাদের কাছে ওটা ম্যাজিকের মতো লাগে। এটা আসলে কোনো ম্যাজিক না, এটা হচ্ছে সায়েন্স। কারণ হলো এখানে তামার তারের মধ্যে বাল্ব এবং কোষের মধ্যে একটা বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়ে গেল। এখানে কি ধরনের শক্তি রূপান্তর ঘটলো বলতো? আমরা আগের ক্লাসে শক্তি রূপান্তর করেছিলাম, মনে আছে? কিভাবে একটা শক্তিকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, আলোক শক্তি উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে, তাহলে বাল্ব থেকে কি পাই? প্রথমত আলো পাই, কারেক্ট, আলোক শক্তি পাচ্ছি। এই আলোক শক্তি হচ্ছে রাসায়নিক শক্তির একটা রূপ। আর কোষের শক্তির উৎস হলো এই যে কোষটা মানে ব্যাটারিটা, এটার উৎস কি? কোথা থেকে শক্তি পাচ্ছে সে? কোনো সুইচ নাই, কোনো তামার তার ছাড়া আলাদা করে কোনো কানেকশন দেওয়া নাই, হ্যাঁ। যেমন আমাদের বাসা বাড়িতে বোর্ড, সুইচ বোর্ডের সাথে কারেন্টের কানেকশন দেওয়া থেকে, সুইচ অন করলে চালু হয়, অফ করলে। এখানে যে জিনিসটা তা না, এখানে ব্যাটারিটা ঢোকাল মানে ব্যাটারিটা প্রতিস্থাপন করার সাথে সাথে যে কোনো জায়গাতে জাস্ট অন অফের সুইচ অন অফ করলে এটা চালু হয়ে যায়। তো সেই শক্তি কোথা থেকে পায়? ব্যাটারির একটা নির্দিষ্ট টাইম লিমিট আছে যে সেটা এতদিন ব্যবহার করা যায়, একটা নির্দিষ্ট সময় পর তার শক্তি ফুরিয়ে যায়, তখন সে আর কাজ করে না, তখন আমাদেরকে নতুন করে ব্যাটারি লাগাতে হয়। তাহলে সেই শক্তি কোথা থেকে পাই? ওই যে লেই তৈরি করেছিল কিসের কিসের বলো তো? হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইডের, তারপরে আর কি, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের, কয়লার গুঁড়া ইত্যাদি। পানিও ছিল কিন্তু, দস্তাও ছিল। তাহলে বলা যায় যে ওই সকল রাসায়নিক পদার্থে সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে কি হচ্ছে? আলোক শক্তি উৎপন্ন করছে। আর এখানে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এখানে দেখো, এবার আমরা চলে আসবো তড়িৎ বিশ্লেষণে। এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোলাইসিস। প্রথমে একটা কাজ আছে, এই যে বক্সটা, এই যে কাজটা, এই কাজটা আমরা একটু পড়বো। কাজটাতে কি আছে? তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানবো। হ্যাঁ, এখানে দেখো ব্যাটারি, তামার তার হচ্ছে দুটো জিঙ্ক দণ্ড যেটা তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, পানি, লবণ, একটা কাচপাত্র। কাচপাত্রে 300 মিলিলিটার পানি নিয়ে, মেজারমেন্ট কাপ আছে, সেখানে লেখা থাকে কত কত মিলিলিটার। হ্যাঁ, 3 বার 100 মিলিলিটার দিলেই সেটা 300 মিলিলিটার হয়ে যায়, 3 বার 10 গ্রাম করে দিলেই সেটা 30 গ্রাম হয়ে যায়। এভাবে কাচপাত্রে 300 মিলিলিটার পানি নিয়ে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ, লবণের সংকেত কি বলতো? হ্যাঁ ঠিক বলেছো, সোডিয়াম ক্লোরাইড, NaCl। এটা কিন্তু আই না, 1 না, তোমরা এই ভুলটা প্রায় করো, আমি দেখেছি। এটা আই না, এটা হচ্ছে L। তো স্মল l এটা। সোডিয়াম ক্লোরাইড বা লবণ যোগ করে ভালোভাবে নাড়া দাও। এবার জিঙ্ক দণ্ড দুটি চিত্র অনুযায়ী তামার তার দিয়ে ব্যাটারির সাথে যুক্ত করো। জিঙ্ক দণ্ডের দিকে ভালো করে দেখো তো, গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছ কিনা? এই দেখো ছবিটা, দেখতে পাচ্ছ? এই যে ব্যাটারি, এই যে দুই পাশে তার। হ্যাঁ, এখন সেখানে কি হয় আসো দেখি। এটা পরের পৃষ্ঠা চিত্রতে বুদবুদটার ছবি দেওয়া আছে। আমরা অ্যান্সারটা একটু পড়ে নিই। হ্যাঁ, কারণ বুদবুদ হচ্ছে, হ্যাঁ কারণ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন ও ঋণাত্মক ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখন সোডিয়াম, এখানে আমাদের দেখো, এখানে সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা 11 আর ক্লোরিনের হচ্ছে 17। মনে আছে আমরা যে পারমাণবিক সংখ্যা চার্ট করেছিলাম, সিরিয়ালি মোট 20টা মৌল, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। তো সোডিয়াম হচ্ছে আমরা একটা মৌল যে ইলেকট্রন দেয়,
হ্যাঁ, তার শেষ শক্তি স্তর থেকে সে যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, আর ক্লোরিন যদি তার শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন যদি সে নিয়ে নেয় এখান থেকে, তাহলে কি হবে? তাহলে তার এটা পরিপূর্ণ হয়ে যাবে, 18টা হয়ে যাবে। হ্যাঁ, সে সে দিবে, সে দিয়ে একে ঋণী করবে। সো সোডিয়াম হচ্ছে ইলেকট্রন দেয়, সে ধনী, আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন নেয়, সে হচ্ছে ঋণী। সোডিয়ামের ক্ষেত্রে হয় ক্যাটায়ন, আর ক্লোরিনের ক্ষেত্রে হয় কি? অ্যানায়ন। কারেক্ট। সো এই জন্য বলতেছে ধনাত্মক সোডিয়াম। কেন বলছে ধনাত্মক সোডিয়াম আয়ন? মৌল যখন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তখন সেটাকে আয়ন বলে। যেমন গাছ কিন্তু সরাসরি লবণ সংগ্রহ করতে পারে না, খনিজ লবণ কিন্তু গাছের দরকার। কেন দরকার? বিকজ গাছ কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে খনিজ লবণ শোষণ করে। খনিজ লবণগুলো কিভাবে শোষণ করে? আমরা যেভাবে লবণ খাই নিশ্চয়ই ওইভাবে সরাসরি না, কারণ গাছের মুখ নাই। তাহলে কিভাবে করে? লবণগুলো পানিতে আয়ন হিসেবে দ্রবীভূত হয়ে গাছের ভিতরে অভিস্রবণ প্রক্রিয়ায় অল্প অল্প করে প্রবেশ করে। ঠিক তেমনই এখানে সোডিয়াম কি হয়? যখন আয়ন মানে যখন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তখন এটা পজিটিভ হয়, আর ক্লোরিন হয় নেগেটিভ। এখানে তোমাদের সমীকরণে দেওয়া আছে, দেখো NaCl কে যদি আমরা ভাঙি তাহলে Na+ এবং Cl- উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এই দ্রবণে পানি বিভাজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। দেখো এই যে এখানে দেওয়া আছে, পানিটাকে যখন বিভাজিত ভাঙা হচ্ছে তখন হাইড্রোজেন প্লাস OH-, এটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন। হ্যাঁ, অম্লক্ষারের ক্ষেত্রে তোমরা হাইড্রোক্সিল আয়ন সম্পর্কে ডিটেলস জানবা, কারণ এই সম্পর্কে কোনো বিস্তারিত দেওয়া আছে। আর H+ মানে বুঝতেই পারছো হাইড্রোজেন এখানে ইলেকট্রন দিচ্ছে, আর OH- মানে বুঝতে পারছো হাইড্রোক্সিল এখানে ইলেকট্রন নিচ্ছে। একজন ধনী, একজন ঋণী। তো এখানে কি হচ্ছে? ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দ্রবীভূত লবণের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়ন, খেয়াল করো, হাইড্রোক্সিল আয়ন আর ক্লোরাইড আয়ন, সেই দুটো কি হচ্ছে একটুখানি লিখি, কারণ আমার এখানে একটু বোঝাতে হবে। দেখো কি কি ভেঙে কি হয়? সোডিয়াম আর ক্লোরিন জলীয় দ্রবণে লবণ গেলে দ্রবীভূত হলে, আর জলীয় দ্রবণটা কি ছিল এখানে? পানি। পানি এখানে কি আকারে ভাঙে? অক্সিজেন আর হাইড্রোক্সিল আয়ন বা OH-। তাহলে এখানে কি বলছিলাম? যে দ্রবীভূত লবণের মধ্যে যখন এই লবণটার মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ করা হয় তখন কি হয়? তখন হচ্ছে হাইড্রোক্সিল আয়ন কি হয় এবং ক্লোরাইড আয়ন কার দিকে অগ্রসর হয়? অ্যানোডের দিকে। অ্যানোডের দিকে সেটা অগ্রসর হয়। ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যখন ক্লোরাইড আয়ন অ্যানোডে চলে যায় তখন সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে? ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এই দেখো আগের পৃষ্ঠার ছবিতে যে অ্যানোড, ক্লোরিনের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে ক্যাথোড, যেহেতু সে দেয় সে ক্যাথোড। এই দেখো হাইড্রোক্সিল আয়ন, এই দেখো হাইড্রোজেন আয়ন। এখন সো Cl2 এই ক্লোরিন আয়ন উৎপন্ন করে। তাই আমরা যখন ওই অ্যানোড দাঁতটাতে এরকম বুদ তৈরি হয়। ঠিক আছে? তো অন্যদিকে সোডিয়াম আয়ন কি করে? সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, তার মানে এই দুটো যাচ্ছে কার দিকে? অ্যানোডের দিকে। তাহলে এই সোডিয়াম আর হাইড্রোজেন আয়ন কোথায় যাচ্ছে? সোডিয়াম আর হাইড্রোজেন আয়ন যাচ্ছে ক্যাথোডের দিকে। এরা যায় ক্যাথোডের দিকে, ওই দুটো যায় অ্যানোডের দিকে। ফলে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তাহলে সেখানে কি উৎপন্ন হচ্ছে বলতো? সেখানে H2 উৎপন্ন হচ্ছে। সো H2 উৎপন্ন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে বলতো? বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ফলে হাইড্রোজেন এখানে গ্যাসের বুদবুদ দেখা যায় এবং দ্রবণে সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সিল আয়ন থেকে দেখা যায়। এই দেখো ক্লোরিন ইলেকট্রন সে কি করে? নেয়, তাই না? ক্লোরিন পরমাণু Cl2, যেহেতু সে ইলেকট্রন নিয়ে দুটা হয়ে যাচ্ছে, যেহেতু সে ইলেকট্রন নিচ্ছে সে দুটা হয়ে Cl2 হচ্ছে, একটা হচ্ছে অণু, একটা হচ্ছে পরমাণু। এটা হচ্ছে ক্লোরিন অণু আর এটা হচ্ছে পরমাণু আকারে। এটা হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন সে এই যে দেখো দিয়ে এখান থেকে নিয়ে সে দুটা হাইড্রোজেন মিলে এই দেখো হাইড্রোজেন গ্যাস, H2 হাইড্রোজেন গ্যাস।
তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কি হয়? অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ, মানে কিভাবে পানির মধ্যে লবণ দিয়ে সেখানে তামার তারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা সম্পর্কে আমরা জানলাম। তোমরা প্রায় শুনে থাকো না যে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটা হচ্ছে তারই একটা ডেমো। এখন আমরা পড়বো তড়িৎ বিশ্লেষক কাকে বলে। যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে সে অন্য কোনো পদার্থে পরিণত হয়, তাকে তড়িৎ বিশ্লেষক বলে। আর যে সকল পদার্থ হচ্ছে করে না, মানে যে সকল পদার্থ হচ্ছে বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহ করে না, রাসায়নিক বিক্রিয়া করে না, সেগুলো অবিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে চিনি, গ্লুকোজ। হ্যাঁ, চিনির সংকেতটা আমি একটু লিখে দিতে চাই। চিনি C12 বইয়ে দেওয়া নাই, H22O11। আরেকটা কি? গ্লুকোজ। গ্লুকোজের সংকটটা একটু প্লিজ লিখে নেবে যারা জানতে চায় তাদের জন্য, C6H12O6। পরীক্ষা অবজেক্টিভের জন্য খুবই জানা দরকার। হ্যাঁ, যেটা পরে জানতেই হবে, সেটা এখন কেন নয়। তো এই গেল চিনি এবং গ্লুকোজের সংকেত, এবং এরই সাথে সাথে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। আশা করছি তোমাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে বরাবরের মধ্যে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আগামী ক্লাসে ইনশাল্লাহ নতুন একটা চ্যাপ্টার নিয়ে নতুনভাবে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।